গল্প ফুরিংয়ে আপনাদের স্বাগতম। আজ শুনছেন বিশেষ ধারাবাহিক গল্পের তৃতীয় পর্ব। টাকার বিনিময়ে চুক্তি নাকি ভাগ্যের এক অদ্ভুত খেলা। যে মেয়েটি নিজের পরিচয় জানে না, আজ সে এক অজানা মানুষের সন্তানের মা হওয়ার অভিনয়ে আবদ্ধ। শুভ্রর দেওয়া হালকা গোলাপি ফ্রক আর পরম যত্নে এক লোকমা ভাত যেন সারা জীবনের সব হিসেব ওলটপালট করে দিচ্ছে। কিন্তু এই মায়ার আড়ালে লুকিয়ে আছে কোন অতীত? কেন শুভ্র বারবার সারার চোখের জল মুছে দিচ্ছে? চলুন শুনি আজকের পর্ব। শুভ্র গাড়ি এসে থেমেছে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে। দারোয়ান গেট খুলে দিতেই শুভ্র ব্ল্যাক মার্সিডিজ গাড়িটি ভিতরে ঢুকে গেল। শুভ্র গাড়ি থেকে নেমে খোলা আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল। তারপর সারার হাত ধরে তাকে বের করল আর রহিমকে বলে দিল কাজীর কথা। রহিম সাথে সাথে কাজী সাহেবকে আনতে গেল। সারার মাথায় প্রচণ্ড ব্যথা করছে। সারা সব জানলেও এটা জানে না যে তাকে একেবারের জন্য নিয়ে এসেছে শুভ্র। শুভ্রর হাত ধরে বাড়ির ভিতরে ঢুকতেই শুনতে পেল একটা বাচ্চার কান্নার শব্দ। শুভ্র সারাকে ডাইনিংয়ে সোফায় বসেই রহিম চাচার বউয়ের কাছ থেকে দৌড়ে গিয়ে অরুকে নিয়ে আসলো। তবুও যেন অরুর কান্না থামছে না। শুভ্র সমস্ত ডাইনিং পাইচারি করা শুরু করল। বেশ কিছুক্ষণ পর কাজী আসলো। ততক্ষণে বাবার কোলে ছোট্ট অরু ঘুমিয়ে গেছে। শুভ্র অরুকে রহিম চাচার বউয়ের কাছে দিয়ে সোফায় বসে পড়লেন। কাজী সাহেবের সাথে কথা বলে বিয়ে পড়াতে বললেন। সারা চমকে উঠল। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল, বিবি, মামানে? শুভ্র কিছু না বলে আবারও কাজীর সাথে কথা বলা শুরু করল। সারা আবারও জিজ্ঞাসা করল, কি হলো, বললেন না? এবার শুভ্র সারার দিকে তাকিয়ে বলল, আমি চাই আমার মেয়ে 4টা বছর তার মায়ের কাছেই থাকুক, তাই তোমাকে বিয়ে করছি। আর ওই বাড়ি তো আর তোমার আপন না। আমি খুব তাড়াতাড়ি তোমার আসল পরিচয় খুঁজব, চিন্তা করিও না। আমার মেয়েটাকে একটু আপন করে নিও, এটুকু হলেই হবে। আর এটার জন্যই তোমাকে আনা। শুভ্র কথা শুনে সারার চোখ জলে ভরে ওঠে। মাথা নিচু করে ফেলে। চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। কাজী সাহেব বিয়ে পড়ান। 3 কবুলে আবদ্ধ হয়ে যায় 2টি প্রাণ। এখানে কি ভালোবাসা আছে নাকি শুধুই টাকার বিনিময়ের চুক্তি? কবুল বলে কাপা কাপা হাতে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে দেয় সারা। সে কখনো ভাবেনি তার জীবনেও এমন একটা দিন আসবে। অজানা একটা মানুষকে প্রথম দেখেই সেই প্রথম দিনে তার জন্য চুক্তির বউ হয়ে যাওয়া। কাজী চলে গেল সব কাজ মিটিয়ে। টাকার বিনিময়ে সারার বয়স অল্প হলেও শুভ্র সেটা ঠিক করে দিয়েছে। কারণ সে চায় না পরে তাদের কোনো সমস্যা হোক। শুভ্র কেন বিয়ে করছে সে নিজেও জানে না। শুধু এটাই জানে বিয়েটা একমাত্র চুক্তির। 4 বছর পর সে তার মেয়েকে নিয়ে বিদেশ চলে যাবে। তাই আর কোনো চিন্তা না করে সারার হাত ধরে সোফা থেকে উঠে সোজা দোতলায় চলে আসে। শুভ্র নিজের রুমে সারাকে নিয়ে এসে সারার হাতে একটা শপিং ব্যাগ দেয়। সারা খুলে দেখে তার ভিতর একটা লং ফ্রক, হালকা গোলাপি রঙের, সাথে ওড়নাও আছে। সারা শুভ্রর দিকে তাকাতেই শুভ্র বলে ওঠে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার ব্যবস্থা করতে বলি। দুপুরে তো না খেয়ে ঘুমিয়েছিলে শুনলাম। তাড়াতাড়ি যাও, ড্রেস চেঞ্জ করে আসো। শুভ্রর কথায় যেমন সারা লজ্জা পেল, তার চেয়ে বেশি কষ্ট হলো তার। সারা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। শুভ্র চলে গেল নিজের মেয়ের কাছে। সারা ওয়াশরুমের দরজায় পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে আর ভাবছে, আর কখনো ওই বাড়িতে যাওয়া হবে না। মামা বলেছিল আমার নাকি বাবা মা মারা গেছে, কিন্তু তারা তো আমাকে মেলায় পেয়েছিল। তাহলে কি আমার পরিবার এখনও আছে? আচ্ছা, শুভ্র আমাকে বিয়ে কেন করল? আচ্ছা, আমি বাচ্চা তার মা হয়ে উঠতে পারব তো? গ্রামে থাকতে তো পাপিয়া আফার মেয়ে কত রেখেছি, কত গালে তুলে খাওয়াইছি। আমি নাকি বড় গেছি। সবাই বলতো আমি তো সব পারি। নিজের মনের কথাই নিজেই হাসল সারা। তারপর হাত মুখ ধুয়ে গায়ে জড়িয়ে নিল শুভ্রর দেওয়া জামাটি। তারপর মনে মনে একটু হাসল। আজ থেকে তার নতুন জীবন, অভিনয়ের জীবন, মা হওয়ার অভিনয়। সারা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল শুভ্রর কোলে বাচ্চাটি। সারা বাচ্চাটির দিকে যেতে গেলে শুভ্র বলে, যাও, চুলগুলো আঁচড়িয়ে খেয়ে নাও। সারা তাই করল, তবে খেল না। শুভ্র জিজ্ঞাসা করলে বলল, না খাওয়ার অভ্যাস আছে, খিদে নাই। তারপর বাচ্চাটির দিকে হাত বাড়ালে শুভ্র অরুকে সারার কোলে দেয়। ছোট্ট 1 মাস বয়সের অরু তখন ড্যাব ড্যাব করে সারার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মুচকি হেসে উঠল সারা। সাথে সাথে অরুও হাসল। শুভ্র সারার উদ্দেশ্য বলল, আজ থেকে ও তোমার মেয়ে, তুমিও রাম্মু, বুঝছ? সারা অরুর মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। শুভ্র বলল, ওর নাম কি বলো তো? সারা এবার শুভ্রর দিকে তাকিয়ে মৃদুকণ্ঠে বলে ওঠে, যেহেতু আমাকে ওর মা হতে নিয়ে এসেছেন, সেহেতু ওর নাম জেনে কি করব? একটাই পরিচয়, ও আমার মেয়ে। এটুকু বলতেই যেন নিজের সমস্ত শক্তি ফুরিয়ে গেল সারার। শুভ্র বুঝে মুচকি হাসল। মনে মনে ভাবল, মেয়েটা ছোট হলেও ম্যাচিওর আছে। আমার ছোট্ট রাজকন্যাকে ভালো রাখলেই হল।
সারা শুভ্রকে অরুর মায়ের কথা জিজ্ঞাসা করলে শুভ্র কিছু বলল না, শুধু বলল, সময় হলে বলবো, বলেই খাবারের প্লেটটা হাতে নিল শুভ্র। তরকারি দিয়ে ভাত মেখে সারার মুখের সামনে ধরতেই সারা অবাক দৃষ্টে শুভ্রর দিকে তাকাল। শুভ্র সারার দিকে তাকিয়ে বাম হাত দিয়ে সারার হাতে অরুর ফিডারটা এগিয়ে দিয়ে বলল, তুমি আমার মেয়েকে খাওয়াও, আর আমার মেয়ের মাকে খাওয়াই। আজ থেকে আমার মাকেও দেখে রাখতে হবে, নয়তো আমার মেয়ের খেয়াল রাখবা কি করে। শুভ্রর কথা শুনে সারার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে থাকল। শুভ্র সারার দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, শুধু কথায় প্যাচপ্যাচ করে কাঁদবা না, এটা বদ অভ্যাস, আমার মেয়েরও কিন্তু অভ্যাস হবে, এবার হাঁ করো। শুভ্র কথা শেষ হতেই সারার গালে এক লোকমা ভাত তুলে দিল শুভ্র। সারা চুপ করে খাবার চুবুতে থাকল আর অন্য হাত দিয়ে অরুকে খাওয়াতে থাকল। শুভ্র মুচকি হাসি দিয়ে বলে উঠল, রাত 11টা ছুঁই ছুঁই, চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। বাতাসে মিশে আছে হালকা শীতলতা, যেন অজানা কোনো কিছু গায়েন উপর দিয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। দূরে কোথাও কুকুর ডাকছে অনবরত, হয়তো খিদের কারণে। কুকুরের সেই ঘেউ ঘেউ ডাকটা পরিবেশের নীরবতা কিছুটা ভেঙে দেয়, কিন্তু মুহূর্তেই সব আবার শান্ত হয়ে যায়। আকাশটা আজ অপরূপ সুন্দর, তারাগুলা ঝিকঝিক করছে, মাঝে মাঝে কালো মেঘ এসে তারাগুলোকে আড়াল করে দিচ্ছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলো কাপা কাপা জ্বলছে, সেও ক্লান্তিতে ঢলে পড়ছে। এই সুন্দর পরিবেশেও ভাসছে এক অজানা লজ্জার শিহরণ। দূরের আকাশে কে জানে তাকিয়ে আছে, সব কিছুই সে দেখছে। লজ্জায় নিজের হৃদস্পন্দন আরও বেড়ে যাচ্ছে ক্রমশে। সারাদিনের কথা সারার এক এক করে মনে পড়ছে, সে ততই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। তার ছোট্ট বুকে তার অরু ঘুমিয়ে আছে পরম আবেশে, যেন সে নিজের মায়ের বুকের গরম আভা পেয়েছে। সেই রাতে শুভ্র খাইয়ে দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত একইভাবে অরুকে নিয়ে খোলা বারান্দার দোলনায় বসে আছে সে, তাকিয়ে আছে দূরের আকাশে। হালকা ঠান্ডা বাতাস এসে তার মাথায় দেওয়া কাপড়টা ফেলে দিল, সাথে সাথে এলোমেলো হয়ে গেল তার ঘন কালো রেশমি চুলগুলো। কিছু চুল মুখের সামনে পড়ল, কিন্তু সারা সরাল না। চোখের কোণে কোনো এক দুঃখের জল এসেও আসছে না, শুভ্রর দেওয়া লজ্জার কারণে। কিন্তু মুহূর্তেই সারার লজ্জা রাঙা মুখখানি চুপসে গেল। মনে পড়ল মামা বাড়ির কথা, তার খেয়ে যাওয়া শৈশবের কথা। সারা মনের অজান্তেই বিড়বিড়িয়ে বলল, আমি মেয়েটা আসলে বোকা, এই অল্প বয়সে এমন খারাপ অনুভূতি যন্ত্রণার সাথে লড়তে হচ্ছে আমাকে। আমি কেন কখনো আমার বাবা মার বাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করি নাই মামা মামিকে? কেন জিজ্ঞাসা করি নাই তাদের কোথায় সমাধিস্থ করা হয়েছে? আসলেই বোকা আমি, বলেই উঠে দাঁড়াল। বারান্দার শেষ প্রান্তের গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। বুকের ভেতরে খুব সুনিপুণভাবে জড়িয়ে রেখেছে অরুকে, একদিনেই খুব আপন মনে হচ্ছে বাচ্চাটাকে। ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে সারাকে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। হঠাৎ কোমরে কারোর স্পর্শ পেয়ে হতচকিয়ে যায় সারা। সারা পিছনে ঘুরতে যেতেই সারার কাঁধে উপর মুখ রাখে। সারা বুঝতে পারে শুভ্র এসেছে। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ সারার মনের মধ্যে কাল রাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, সারা, কর করছেন? শুভ্র, কই, কি করলাম? আমার মেয়ে কি করছে তাই দেখতে আসলাম। সারা, ও ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। শুভ্র, সে তো আমি জানি, আমার মেয়ে 10টার পরেই ঘুমিয়ে যায়। তো আমার তুমি কাঁদছ কেন? সারা, কই কাঁদছি, বাতাসে এমন হচ্ছে, সরেন ঘরে যাব। শুভ্র মুচকি হেসে বলে উঠল, উহু, সত্যিটা বলো, আমি কথা লোকানো পছন্দ করি না। সারা কিছু না বলে শুভ্রর হাত মাজা থেকে সরিয়ে ঘুরে দাঁড়াতেই শুভ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, চলো রুমে যাই। সারাও সম্মতি জানাতেই শুভ্র কোলে তুলে নেয় সারাকে। সারা হতভম্ব হয়ে যায়, জাপটে ধরে ঘুমন্ত অরুকে। শুভ্র বিছানায় এনে লাবিয়ে দেয় সারাকে, তারপর অরুকে খাটের একপাশে শুইয়ে দেয়। তারপর সারাকে বলে, বলবা কেন কান্না করছ? না। তাহলে শুরু করা যাক। কি শুরু করবেন? ওই যে কালকের মতো কান্নার সিনারি, বলেই হেসে ওঠে শুভ্র। সারা লজ্জায় লাল নীল আকাশে উঠে যায়, কান দিয়ে গরম ধোঁয়া উঠছে। কি লজ্জাটা না দিল লোকটা! ইস, সারার এখন লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছা করছে। সারা এক এক মনে পড়তে থাকল কাল রাতের সব ঘটনা,
সারা আবার কল্পনায় ডুব দিল, ভাবতে লাগল সেই ঘয়াত্তনাগুলো। ফ্ল্যাশব্যাক। অরু অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। শুভ্র সারাকে বলল, শুভ্রর সেই কথাগুলো কি আজ তবে সত্যি হতে চলেছে? সারার এই নতুন জীবনের প্রতিটি পদক্ষেপে মিশে আছে রহস্য আর না বলা অনেক কষ্ট। এরপর কি হল জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। আর হ্যাঁ, গল্পফড়িং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।